আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরো এক দফা রদবদল হয়েছে। বিএনপি ক্ষমতায় আসার 5 দিনের মধ্যে প্রথম দফায় এবং 10 দিনের মধ্যে দ্বিতীয় দফায় বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হলো। প্রথম দফায় 22শে ফেব্রুয়ারি 6 কর্মকর্তাকে বদলির পর দ্বিতীয় দফায় 26শে ফেব্রুয়ারি আরো 6 সেনা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে এই আদেশ জারি করা হয়। দর্শক, সাধারণত সেনাবাহিনী সহ যে কোনো বাহিনীতে পদোন্নতি এবং রদবদল একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পরপরই এতগুলো শীর্ষ পদে 2 দফায় এমন বড় ধরনের রদবদল সংশ্লিষ্ট মহলগুলোতে নানা আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে মোহাম্মদ ইউনূসের আমলে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একটি পক্ষের সাথে সরকারের দূরত্ব ছিল ওপেন সিক্রেটের বিষয়। সেই সময় অধ্যাপক ইউনূস ও তার দপ্তরের সাথে যারা ঘনিষ্ঠ ছিলেন তাদের বেশিরভাগকে এখন কম গুরুত্বপূর্ণ পোস্টে বদলি করা হয়েছে। কাগজে কলমে চাকরিতে বহাল থাকলেও তাদের কাউকে কাউকে এমন জায়গায় পোস্টিং দেওয়া হচ্ছে যেগুলো অলিখিত কিন্তু প্রচলিত অর্থে শাস্তিমূলক পোস্ট বলে বিবেচিত হয়। আবার সেনাবাহিনীর এমন বদলির সাথে বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলোর প্রভাবের সাথে কোনো সম্পর্ক আছে কি না সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সেনা সংশ্লিষ্টরা মনে করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই যেভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাহিনীর শীর্ষ পদ ঢেলে সাজাচ্ছে তাতে একটি বিষয় পরিষ্কার: বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে সেনাবাহিনীর হ্রাস শক্ত হাতে ধরার ইঙ্গিত দিচ্ছেন তারেক রহমান, আর তিনি সেটি করছেন ইউনূস প্রশাসনের ঘনিষ্ঠদের বাদ দিয়ে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশাসনিক ও নীতি নির্ধারণী পর্যায়ে সেনাপ্রধান বা চিফ অফ আর্মি স্টাফ বা CAS হলেন সেনাবাহিনীর সর্বোচ্চ অধিনায়ক। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটি হলো কোয়ার্টার মাস্টার জেনারেল, সংক্ষেপে যাকে বলা হয় QMC। সর্বশেষ রদবদল অনুযায়ী ন্যাশনাল ডিফেন্স কলেজ বা NDCর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে বদলি করা হয়েছে। অধ্যাপক ইউনূসের আমলে এই পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান কিছুদিন ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা DGFI তে ছিলেন। তারপর QMG হিসেবে দায়িত্ব নেন। নতুন সরকারের আমলে লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানকে কোয়ার্টার মাস্টার জেনারেল পদ থেকে বদলি করে NDCর কমান্ড্যান্ট করা হয়েছে। নতুন QMG শাহিনুল হক একসময় সেনা সদরের চিফ অফ জেনারেল স্টাফ বা CGS এবং সেনা সদর দপ্তরের মাস্টার জেনারেল অব দ্য অর্ডিন্যান্স বা MGO হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর তৃতীয় গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাধর পদটির নাম চিফ অফ জেনারেল স্টাফ বা CGS। সেনাবাহিনীর অপারেশন, গোয়েন্দা, তথ্য ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ের প্রধান তিনি। 22শে ফেব্রুয়ারি সেনা সদর দপ্তর থেকে জারি করা আদেশ অনুযায়ী আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড বা ARDROC-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানকে সেনাবাহিনীর সদর দপ্তরের চিফ অফ জেনারেল স্টাফ বা CGS করা হয়েছে। সেনাবাহিনীতে CGS এর পরের গুরুত্বপূর্ণ পদটি হলো প্রিন্সিপাল স্টাফ অফিসার বা PSO। সাধারণত সশস্ত্র বাহিনী বিভাগ বা AFD প্রধান হিসেবে তিনি কাজ করেন এবং প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে থাকেন। অধ্যাপক ইউনূসের আমলে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা PSO ছিলেন লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। রাখাইন করিডোর এবং নির্বাচন ইস্যুতে অধ্যাপক ইউনূসের সাথে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দূরত্বের বিষয়টি নিয়ে গণমাধ্যমে অনেক খবর প্রকাশিত হয়েছিল। জনশ্রুতি আছে লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান অধ্যাপক ইউনূসের খুবই ঘনিষ্ঠ ছিলেন। 22শে ফেব্রুয়ারি লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। দর্শক, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের রাষ্ট্রদূত হিসেবে কোনো রাষ্ট্রের দায়িত্ব পালনে না পাঠিয়ে কেবল পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি ন্যস্ত করা অনেকটা দপ্তরবিহীন কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়। লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান পাকিস্তানপন্থী অফিসার বলে জনশ্রুতি আছে, যদিও তিনি ভারত সেনাবাহিনীর সাথে প্রশিক্ষণে মোস্ট প্রমিজিং ফরেন স্টুডেন্ট ট্রফি জিতেছিলেন 2015 সালে।
নতুন সরকার সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়েছে। পদোন্নতির পর তাকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেনাবাহিনীতে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ 6টি পদের মধ্যে শেষটি হলো অ্যাডজুটেন্ট জেনারেল বা এজি। তিনি সেনাবাহিনীর জনবল ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং আইনি বিষয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 26শে ফেব্রুয়ারি নতুন অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোর্শেদকে প্রদান করা হয়েছে। মেজর জেনারেল হোসাইন আল মোর্শেদ এক সময় এনএসআই এর মহাপরিচালক ছিলেন। অন্যদিকে মেজর জেনারেল হাকিমুজ্জামানকে অ্যাডজুটেন্ট জেনারেল পদ থেকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়েছে। দর্শক, দেখা যাচ্ছে নতুন সরকার 10 দিনের মধ্যে সেনাবাহিনীর 6টি সর্বোচ্চ গুরুত্ববহ পদের মধ্যে 4টিতেই পরিবর্তন এনেছেন। আবার এসব পদ থেকে যাদের বদলি করা হয়েছে তাদের নতুন কর্মস্থলগুলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। সেনা সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের আমলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে অধ্যাপক ইউনূসের দূরত্বের বিষয়টি একেবারেই ওপেন সিক্রেটের বিষয় ছিল। এক্ষেত্রে অধ্যাপক ইউনূসের দপ্তরের ঘনিষ্ঠ কর্মকর্তা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান ও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। এবার তাদেরকে সরিয়ে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা জেনারেল ওয়াকারুজ্জামানের খুব ঘনিষ্ঠ হিসেবে সেনাবাহিনীতে জনশ্রুতি আছে। সদ্য পদোন্নতি প্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান 2024 সালের 5ই আগস্ট সরকারের পতনের পর জেনারেল ওয়াকারুজ্জামানের নিরাপত্তার জন্য বেশ ভূমিকা রেখেছিলেন। দর্শক, গত 10 দিনে সেনাবাহিনীর আরো গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। দেশের সবচেয়ে ক্ষমতাধর গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর মহাপরিচালকের পদে পরিবর্তন আনা হয়েছে। এম&কিউ পরিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ডিজিএফআই এর নতুন মহাপরিচালক করা হয়েছে। আগের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে। মেজর জেনারেল জাহাঙ্গীর আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করায় সামরিক বাহিনীর অভ্যন্তরে অনেক কর্মকর্তাই বেশ অবাক হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সামরিক বাহিনীর ভঙ্গুর সম্পর্ক স্থিতিশীল রাখতে মেজর জেনারেল জাহাঙ্গীর আলম বেশ চেষ্টা করেছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীতে মোট 10টি পদাতিক ডিভিশন আছে। এর মধ্যে কৌশলগত দিক থেকে 4টি পদাতিক ডিভিশনকে বেশ গুরুত্বপূর্ণ বলে ভাবা হয়। এগুলো হলো 9 পদাতিক ডিভিশন সাভার, 24 পদাতিক ডিভিশন চট্টগ্রাম, 33 পদাতিক ডিভিশন কুমিল্লা এবং 55 পদাতিক ডিভিশন যশোর। প্রতিটি ডিভিশনের নেতৃত্বে থাকেন একজন মেজর জেনারেল, যাকে জিওসি বা জেনারেল অফিসার কমান্ডিং বলা হয়। এই 4টি গুরুত্বপূর্ণ ডিভিশনের মধ্যে 2টিতে রদবদল ঘটেছে সম্প্রতি। 55 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জে.এম. ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে ইবিআরসির কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিমকে 24 পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ভারতে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে 55 পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রংপুরে 66 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক্স এরিয়ার জিওসি করা হয়েছে। এর বাইরে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সেনাবাহিনী থেকে স্বাভাবিক অবসরে গেছেন লগ এরিয়া কমান্ড্যান্ট মেজর জেনারেল মোস্তাগৌসুর রহমান। সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ ও ডিভিশনগুলোতে এমন ঝটিকা রদবদল সেনা অভ্যন্তরে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে অধ্যাপক ইউনূস ঘনিষ্ঠ এবং আঞ্চলিক শক্তিধর একটি দেশের পক্ষের অফিসারদের অনেকটা ওএসডি করা কি বার্তা দিচ্ছে সেটি এখন বড় আলোচনার বিষয়। সেনাবাহিনীর একটি সূত্র বলছে, শিগগিরই সেনাবাহিনীতে আরো কিছু রদবদল হতে পারে। পল কাপুর জিহাদ নিয়ে, ইসলামী জঙ্গিবাদ নিয়ে গবেষণা করেছেন এবং তার গবেষণার একটা মূল বিষয় হচ্ছে এই যে পাকিস্তান হচ্ছে পৃথিবীর এমন একটা দেশ যে দেশটা জিহাদের মাধ্যমে ইসলামী জঙ্গিবাদ পৃথিবীর বিভিন্ন দেশে নিয়ে যায় এবং সেখানে প্রভাব বিস্তার করে। এই যে ইসলামী জঙ্গিবাদের বিকাশ ঘটাতে জিহাদের নামে পাকিস্তানের যে অবদান, সেই অবদান মার্কিন প্রশাসনকে বরাবর স্মরণ করিয়ে দিয়ে পল কাপুর সবসময় পাকিস্তান থেকে
দক্ষিণ মধ্য এশিয়ার সকল দেশকে দূরত্বে রাখা যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, এই পরামর্শ দিয়ে আসছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে ধরনের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি সরকার নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছে বাংলাদেশে, তাদেরকে সেসব প্রতিশ্রুতির কিছু একেবারেই সুনির্দিষ্টভাবে প্রমাণ করে দিতে হবে। বাংলাদেশে খুব শিগগিরই ওয়াশিংটন থেকে সবচেয়ে উঁচু পর্যায়ের যে সফরটি ঘটতে যাচ্ছে নতুন সরকার শপথ নেওয়ার পর, সেই সফরটির আগে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর 6 থেকে 9 তারিখের মধ্যে ঢাকা সফর করবেন। পল কাপুরের এই ঢাকা সফরের আগে বিএনপি সরকারকে তারা যে ধরনের গণতান্ত্রিক পরিবেশ, অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে কথা দিয়েছে, সেই বিষয়গুলোতে তাদের প্রতিশ্রুতি স্পষ্টভাবে প্রমাণ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের একরকমের পরামর্শে এবং অনেকে বলছেন নির্দেশনায় খলিলুর রহমান ডক্টর ইউনূসের সরকার থেকে তারেক রহমানের সরকারে ঢুকেছেন এবং তারেক রহমানের সরকারে পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োজিত হয়েছেন। খলিলুর রহমানই ইউনূস সরকারের আমলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মূলত সকল রকমের আলাপ আলোচনা, দর কষাকষিগুলো করে আসছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এসে এবং ইউনূস সরকারের আমলে বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কটা দুটো দিকে একরকমের ভাগ হয়ে যায়। তার একটি হচ্ছে বাণিজ্য। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসবার আগেই বলেছে যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বৃদ্ধি, সারা পৃথিবীতে বাণিজ্য প্রসার। ট্রাম্প এই পাল্টা শুল্ক আরোপ করেছেন, সেই পাল্টা শুল্ক কমাতে বাংলাদেশের ইউনূস সরকার গিয়ে রীতিমতো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করে এসেছে। সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কি আছে তা আমাদের বলে নাই পর্যন্ত। এখন মার্কিন যুক্তরাষ্ট্রেই বলা হচ্ছে ট্রাম্পের সেই শুল্ক আরোপ অবৈধ। বাংলাদেশের সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্টের ভাগ্যে কি ঘটে সেটা দেখবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্যের পাশাপাশি তাদের জন্য একই রকম স্বার্থ রক্ষাকারী গুরুত্বের সঙ্গে যে বিষয়টিকে দেখে সেটা হচ্ছে নিরাপত্তা ইস্যু। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইউনূসকে ধমকে চিঠি লিখেছিলেন যে তাড়াতাড়ি ব্যবসা বাড়ান, সেই চিঠিতে আপনাদের মনে থাকবে যে তিনি সেই চিঠিকেও নিরাপত্তা ঝুঁকির দিকে নিয়ে গিয়েছিলেন। তিনি বলেছেন ব্যবসা না বাড়ালে ব্যাপারটা আমাদের জন্য নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি করে বলে আমরা মনে করি। মার্কিন যুক্তরাষ্ট্র সবকিছু নিরাপত্তা লেন্স দিয়ে দেখে এবং সবকিছুর পরেও নিরাপত্তাকে আসলে অন্য ভাষায় বললে সারা পৃথিবীতে একদিকে তাদের স্বার্থ রক্ষাকে, অন্যদিকে তাদের একরকমের নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়কে এবং তাদের জন্য হুমকি হয়ে ওঠে এমন কোনো শক্তি যাতে কোথাও একরকমের দাপিয়ে বেড়াতে না পারে বা খুবই চাঙ্গা হয়ে না ওঠে, সেদিকটায় তারা লক্ষ্য রাখে। মার্কিন এই যে কর্মকর্তা, উচ্চ পদস্থ কর্মকর্তা যে বাংলাদেশ সফরে আসছেন, পল কাপুর, যিনি কিনা ডোনাল্ড লুর জায়গায় এসেছেন, তার মূল কাজের জায়গা কিন্তু হচ্ছে এই নিরাপত্তা ইস্যু। পল কাপুর মূলত নিরাপত্তার বিষয় দেখেন এবং এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ইস্যু নিয়ে তিনি দীর্ঘ সময় ধরে মার্কিন প্রশাসনে কাজ করছেন। তিনি শুধু ভারতীয় বংশোদ্ভূত তাই নন, নাম দেখেই নিশ্চয়ই ধারণা করছেন পল কাপুর তিনি ভারতপন্থী হিসেবে পরিচিত, কারণ মার্কিন প্রশাসনে তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি দীর্ঘ সময় শিক্ষকতা করেছেন, গবেষণার কাজে যুক্ত ছিলেন। এই পল কাপুর মার্কিন প্রশাসনে সবসময় সেই মতবাদকে একরকমের প্রচার করে এসেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, বিশেষ করে দক্ষিণ ও মধ্য এশিয়ায় সবচেয়ে মঙ্গল হবে যদি তারা ভারতকে সবচেয়ে বড় কৌশলগত মিত্র হিসেবে গ্রহণ করে এবং যদি ভারতের পরামর্শে এবং পাকিস্তান থেকে দূরত্ব সৃষ্টি করে তারা একরকমের নিরাপত্তা কৌশল সাজিয়ে নেয়। ট্রাম্প প্রশাসন কিন্তু ঠিক সেই কাজটিই করেছে। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসেই ঘোষণা করেছে তাদের নিরাপত্তা কৌশলে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
তারা মনে করে ভারত তাদের সবচেয়ে বড় কৌশলগত মিত্র। আপনাদের মনে থাকবে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর যখন ভারতের প্রধানমন্ত্রী মোদি গেলেন ওয়াশিংটনে, তখন ট্রাম্প রীতিমতো মোদিকে পাশে বসিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বললেন যে বাংলাদেশের বিষয়টা তিনি প্রধানমন্ত্রী মোদির ওপরেই ছেড়ে দিতে চান। আমেরিকা, ট্রাম্প প্রশাসন ঠিক সেভাবেই বিষয়টা দেখে এবং সে বিষয়ে তাদের বার্তা আরো স্পষ্ট করতে এই পল কাপুরকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সচিব হিসেবে নিয়োগ দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। কাজেই এই পল কাপুরের নিয়োগের সঙ্গে যেমন এই দক্ষিণ মধ্য এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবের সঙ্গে ভারতের প্রভাব একদম মিলেমিশে যাওয়ার ব্যাপারটা স্পষ্ট হয়, তেমনি মনে রাখতে হবে এই যে খলিলুর রহমান শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সুপারিশেই বা পরামর্শেই তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তাই নয়, ভারতও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই খলিলুর রহমানের সঙ্গে একমাত্র আলাপের চ্যানেল খুলেছিল। নভেম্বর মাসে অজিত দোভাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে নিয়ে গিয়েছিলেন ভারতে এবং নিয়ে গিয়ে সেখানে তাদের মধ্যে যে বৈঠক হয়েছিল সেখানেও মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন এবং সেখানে সুস্পষ্টভাবে ভারত এবং যুক্তরাষ্ট্রের পক্ষে খলিলুর রহমানকে জানিয়ে দেওয়া হয়েছিল যে বাংলাদেশকে একটা চরমপন্থা মৌলবাদের হাত থেকে রক্ষায় তারা মনে করেন এটা গুরুত্বপূর্ণ আঞ্চলিক নিরাপত্তার জন্য যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে, বাংলাদেশে আওয়ামী লীগকে স্বাভাবিকভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দিতে হবে, যাতে আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করবার পর যে শক্তির বাংলাদেশে উত্থান হয়েছে সে শক্তি আওয়ামী লীগ না থাকার সুযোগে এতটা চাঙা হয়ে উঠতে না পারে এবং যতটা না তার শক্তি তার চেয়ে বেশি শক্তি প্রদর্শন করতে না পারে। অজিত দোভাল মার্কিন যুক্তরাষ্ট্র সে সময় খলিলুর রহমানের হাতে সীমান্তবর্তী এলাকায় জঙ্গি ঘাঁটি থেকে শুরু করে নানা রকম প্রমাণাদি উত্থাপন করেছিলেন এবং কি করে করতে পারেন তিনি সে কথা যাতে এক সপ্তাহের মধ্যে আবারও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতকে রিপোর্ট করতে পারেন, সেজন্য ভারত থেকে বাংলাদেশে ফেরার পরেই খলিলুর রহমানকে অজিত দোভাল আর মার্কিন যুক্তরাষ্ট্র আবারও দোহা নিয়ে গিয়েছিলেন। দোহার মধ্যস্থকের উপস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সঙ্গে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা লেন্সে বৈঠক করবার জন্য, যেখানেও তাদের একমাত্র বার্তা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের তরফ থেকে যে বাংলাদেশে রাজনৈতিক পরিবেশে মৌলবাদ উগ্রবাদের উত্থান ঠেকাতে আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রমে ফেরানো গুরুত্বপূর্ণ, যেটা না হলে শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে পুরো বৈশ্বিক নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলতে পারে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড, যিনি কিনা অজিত দোভালের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ, তিনিও কিন্তু সেই 2025-এর ফেব্রুয়ারিতেই ঘোষণা দিয়ে বলেছিলেন যে বাংলাদেশে 2024-এর পর থেকে যেই রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে তারা বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা করছে এবং মার্কিন প্রশাসন, ট্রাম্প প্রশাসন যে কোনো ভাবে পৃথিবীর যে কোনো দেশে খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা ঠেকিয়ে দিতে সর্বশক্তি প্রয়োগ করবে। কাজেই মার্কিন প্রশাসন নিরাপত্তার লেন্সে যখন বাংলাদেশকে দেখছে, সেখানে তারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে অবশ্য প্রয়োজনীয় মনে করে। এ বার্তা ইউনূস সরকারের আমলেও তারা স্পষ্ট করে দিয়েছে এবং তারপর এমনকি বাংলাদেশের নির্বাচনের মাত্র সপ্তাহ বাকি থাকতে জানুয়ারি মাসের শেষ দিকেও এই পল কাপুর সহ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা ওয়াশিংটনে খলিলুর রহমানকে ডেকে নিয়ে আবারও সেই বার্তাই দিয়েছিলেন যাতে নির্বাচনে কোনোভাবেই মৌলবাদের উগ্রবাদের চরমপন্থার কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষায় খিলাফতের উত্থান ঘটতে না পারে এবং সেটা যাতে যে কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করে যে
নিশ্চয়তার অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র জুন মাস থেকে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ শুরু করে, আগস্ট মাসে তাদের রাষ্ট্রদূতকে পাঠায় তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করতে, আর ডিসেম্বরে তারেক রহমানকে দেশে নিয়ে আসে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ জামায়াতে ইসলামী এবং ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি যে ধরনের প্রতারিত বোধ করে প্রশাসন এবং সরকারের কাছ থেকে সহযোগিতা না পেয়ে, খলিলুর রহমান জানেন, ইউনূস জানেন কোন প্রতিশ্রুতিতে কোন শর্তের মুখে তাদের পক্ষে জামায়াতে ইসলামীকে সহযোগিতা দেওয়া সম্ভব হয় নাই। খলিলুর রহমান, তারেক রহমান জানেন পল কাপুরের এজেন্ডা কি, পল কাপুরের বিশ্বাস কি। পল কাপুর জিহাদ নিয়ে, ইসলামী জঙ্গিবাদ নিয়ে গবেষণা করেছেন এবং তার গবেষণার একটা মূল বিষয় হচ্ছে এই যে পাকিস্তান হচ্ছে পৃথিবীর এমন একটা দেশ যে দেশটা জিহাদের মাধ্যমে ইসলামী জঙ্গিবাদ পৃথিবীর বিভিন্ন দেশে নিয়ে যায় এবং সেখানে প্রভাব বিস্তার করে। এই যে ইসলামী জঙ্গিবাদের বিকাশ ঘটাতে জিহাদের নামে পাকিস্তানের যে অবদান, সেই অবদান মার্কিন প্রশাসনকে বরাবর স্মরণ করিয়ে দিয়ে পল কাপুর সবসময় পাকিস্তান থেকে দক্ষিণ মধ্য এশিয়ার সকল দেশকে দূরত্বে রাখা যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, এই পরামর্শ দিয়ে আসছেন। তারেক রহমান, খলিলুর রহমান তাই জানেন যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ট্রাম্প প্রশাসনের যেমন সবচেয়ে বড় মিত্র ভারত, তাই ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা খুব শিগগিরই তাদেরকে দিতে হবে এবং যে বার্তা ভারতে তাদেরকে প্রথম পৌঁছে দেওয়া শুরু করেছে, তেমনি পল কাপুরের সফরের আগে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর খোলার স্পষ্ট বার্তা আসতে হবে সরকারের দিক থেকে। এই বার্তা তাই তারেক রহমানরা দেরি না করে 12 ফেব্রুয়ারি থেকেই দেওয়া শুরু করেছেন। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলছে, সেসব অফিস এরপর আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি গিয়ে ভাঙছে, আগুন দিচ্ছে বটে, কিন্তু প্রশাসন কোথাও আওয়ামী লীগ নেতা কর্মীদের সেজন্য গ্রেফতার করেনি। এরই মধ্যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একজন আত্মসমর্পণ করেছেন বরিশালে এবং করে জামিন পেয়েছেন, মুক্তি পেয়েছেন আলোচিত নেত্রী সেলিনা হায়াত আইবিও। এরকম নানা ইঙ্গিত দিয়ে তারেক রহমান, খলিলুর রহমান এখন আপাতত তারা যে একটা পরিসর তৈরি করে দিচ্ছেন সে ইঙ্গিত বজায় রাখতে চাইছেন। তবে পল কাপুরের সফরের আগে এতটুকুই যথেষ্ট হবে কিনা সে প্রশ্নও থেকে যায়। এমনকি আওয়ামী লীগ বিরোধী অনেক পত্রপত্রিকা লিখছে যে ঢাকায় বসেই সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরীরা নাকি বিভিন্ন কূটনীতিকদের সঙ্গে আলাপ আলোচনা অত্যন্ত জোরদার করেছেন তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকে। ব্রেন্ট ক্রিস্টেনসেন, মার্কিন রাষ্ট্রদূত, তিনি কিন্তু ঢাকায় নেমে সাংবাদিকদের সঙ্গে যে দেখা করেছেন, একটা বিস্তারিত সভার আয়োজন করেছিলেন, সেখানে স্পষ্ট করে বলেছিলেন যে আপনারা জানেন আমরা সকল পক্ষের সঙ্গে যোগাযোগ করি, কাজেই আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করব। কারণ মার্কিন রাষ্ট্রদূত বলছেন যে তারই বহু বছরের ব্যক্তিগত বন্ধু আছেন এমন সব দলেও যারা ক্ষমতায় নাই। কাজেই তখনও বুঝতে অসুবিধা হয় নাই যে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন কোন দলের দিকে ইঙ্গিত করছেন, এটা জানিয়ে যে তারা সব পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছেন। ওয়াশিংটনে, দিল্লিতে, ঢাকায় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে, বিভিন্ন অংশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়মিত যোগাযোগ হচ্ছে। এ খবর কয়েক মাসের পুরনো। পল কাপুর, অজিত দোভাল ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বার্থ রক্ষায়, বাংলাদেশে মৌলবাদের প্রভাব কমিয়ে আনতে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরাতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন এবং এ দফায় যখন তিনি সফরে আসবেন, তিনি নিশ্চিতভাবে খলিলুর রহমান যখন একজন নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী, তখন যে বার্তা তারা তাকে সুস্পষ্টভাবে নভেম্বর মাস থেকে বারবার দিয়ে আসছেন, সে বার্তা নিয়ে তিনি কি করলেন, তার নেতা তারেক রহমান যাকে সেই লন্ডন থেকে যোগাযোগ করে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মনোভাব জানিয়ে আসছেন, তিনি কি করলেন, এসব কথা নিশ্চয়ই পল কাপুর সুস্পষ্টভাবে জানতে চাইবেন যখন এ দফায় তিনি ঢাকায় আসবেন।